Okay, in last class we talked about some concept of American literature, history of American literature. শুরু হলো কোথা থেকে আর এখন কোন পর্যায়ে লাস্ট পর্যন্ত কোন পর্যায়ে ছিলাম, এটা ছিলাম হলো লেটার হাফ অফ দ্য 1800s এবং শেষ করেছিলাম মার্ক টুয়াইন, স্যামুয়েল ল্যাংহর্ন ক্লেমেন্স, সংক্ষেপে মার্ক টুয়াইনের বিখ্যাত লেখা হাকলবেরি ফিন, দ্য অ্যাডভেঞ্চার্স অফ হাকলবেরি ফিন পর্যন্ত ছিলাম। এরপরে আসে হলো লেট 1800s টু আর্লি 1900s। এই সময় যেটা হয়, আমরা 1800-এই একটা দেখেছিলাম, রিজিওনাল এবং লোকাল কালার ছিল, রিয়েলিজম ছিল, এই জিনিসগুলো পড়েছিলাম। এখন এটার কন্টিনিউয়েশন 1800 আর 1900 সালে যেটা হচ্ছে, রিয়েলিজম তো দেখলাম, এখন আবার আসলে হলো ন্যাচারালিজম। ন্যাচারালিজম জিনিসটা কি? কানেক্টেড টু রিয়েলিজম। এই জন্যই ধাপে ধাপে সিমিলার কিছু ইস্যু আসছে। এটা কিসের উপর ফোকাস করতো? অন দ্য গ্রিম সাইড অফ লাইফ ওয়ার ম্যান ইউজুয়ালি ফ্রম আন্ডার ক্লাস অ্যান্ড রুল বাই হেরিডিটি, ইনস্টিংক্ট অ্যান্ড প্যাশন। আচ্ছা, ন্যাচারালিজম ছিল হলো মানে খুবই হার্শ রিয়েলিজম অফ হিউম্যান লাইফ, মানুষের জীবনের, যেটা যারা স্ট্রাগল করতো টু অ্যাডাপ্ট টু অ্যান ইনডিফারেন্ট সামটাইমস হস্টাইল এনভায়রনমেন্ট, যেমন নেচার, হার্শ সোশ্যাল কন্ট্রাস্ট, রেসিজম, ওয়েট স্লেভারি, হোয়ার মডালিটি হ্যাজ নো প্লেস। আচ্ছা, ন্যাচারালিজমের বলছে যে প্রকৃতির সাথে মানুষ যুদ্ধ করে কীরকমভাবে রিয়েলিস্টিক যে জিনিসটা, যেটা রিয়েলিস্টিক ওয়েতে দেখানো, এটাই হলো ন্যাচারালিজম। তো কিসের সাথে তারা যুদ্ধ করতো? একটা হস্টাইল, একটা নিজেদের এগেনস্টে একটা হস্টাইল একটা এনভায়রনমেন্টে, যেমন সোশ্যাল কন্ট্রাস্ট, ধনী গরিবের যে কন্ট্রাস্ট, তা রেসিজম, বর্ণ বৈষম্যের শিকার হতো, বিকজ আমেরিকার হলো বর্ণ বৈষম্যের ইতিহাসটা, বিকজ ব্ল্যাক ছিল, ব্ল্যাকদের সাথে অসম্ভব রকমের নিগ্রহ করা হয়েছে, সেই সাথে সাধারণ মানুষকেও নিগ্রহ করা হয়েছে। আমরা যেটা আগে পড়েছিলাম, রেড ইন্ডিয়ানদেরকে, মেয়েদেরকে, এরকম এগুলো ছিল, রেসিজম ছিল। ওয়েজ স্লেভারি, দাসত্ব, টাকা পয়সার জন্য যে স্লেভারিগুলো, এগুলো হইতো। হোয়ার মোরালিটি হ্যাজ কোনো নৈতিকতার কোনো ধারই ধারতো না। সো এই যে রিয়েলিস্টিক পিকচারটা, এই পিকচারটা তুলে ধরার কনসেপ্টটাই হলো ন্যাচারালিজম। আর civilizations is shown to be corrupt, which fit nicely with the muckering spirit. সিভিলাইজেশন বা সভ্যতা বলতে যেটা বোঝাতো, সেটাকে করাপ্ট ছিল, আসলে টপ টু বটম করাপ্টেড ছিল। আর এই সময়ে সোশ্যাল রিফর্মটা হওয়া শুরু হয় এই সময় থেকে, যে মানে প্রতিবাদটা শুরু হয় এই সময় থেকে। জার্নালিজমের মাধ্যমে মানুষ ইনভেস্টিগেট করার চেষ্টা করেছে সমাজের যে এই নিয়মনীতির যে অনিয়মগুলো, সেগুলো তুলে ধরার, মানে ইনভেস্টিগেট করার চেষ্টা করেছে। এখানে একটা ছবি দিয়েছে, মাইন ওয়ার্কার্স বিগিন দেয়ার প্রোটেস্ট ইন মার্চ 1897, 9 ওয়ার লেটার কিল্ড বাই দ্য পিপল। কিছু মাইন ওয়ার্কার, তারা 1897-তে প্রোটেস্ট করেছে, 19 জন, এর মধ্যে আবার পুলিশের দ্বারা মারাও যায়। আচ্ছা, একটা স্লোগান দেখাচ্ছে পরের স্লাইডে, মেক ইট নিউ, এজরা পাউন্ড সে সময়কার বিখ্যাত সাহিত্যিক। 1912, এটা গেল 1900 সাল পর্যন্ত আমরা কাহিনী, ন্যাচারালিজমের কনসেপ্টটা ছিল। 1912 থেকে মিড 1900s-এ কী হয়, লেটস ডিল উইথ 1912 টু 1929 ফার্স্ট। ডিফারেন্ট ওয়েজ অফ সিইং দ্য ওয়ার্ল্ড, যেমন বিভিন্ন মানুষের চোখে পৃথিবী দেখা হতো, যেমন ডারউইন ওই সময় 18th সেঞ্চুরি ভিক্টোরিয়ান এজে, মার্কস, নিটশে অ্যান্ড ফ্রয়েড। আচ্ছা, বানানটা খুবই খটোমটো, বাট উচ্চারণ হলো নিটশে, ফ্রিউড না ফ্রয়েড, সিগমুন্ড ফ্রয়েড, as well as European experimentation which with the arts had come to America. এবং সেই সাথে এগুলো ইউরোপিয়ান লেন্সেই দেখা, কারণ হলো মার্কস, নিটশে, ডারউইন এরা কিন্তু ইউরোপিয়ান, আমেরিকান না। ফ্রয়েড মানে ইউরোপিয়ানের মধ্যে জার্মানি এবং অন্যান্য জায়গার। আচ্ছা, বাট দ্য ফলোয়িং অলসো অকার্ড, এই জিনিসগুলোর সেই সমস্ত কনসেপ্টও ছিল। সেই সাথে সাথে প্রথম বিশ্বযুদ্ধ এই সময় ঘটে 1912 থেকে 1929-এর মধ্যে, বিকজ আমরা জানি 1914 থেকে 1918 প্রথম বিশ্বযুদ্ধের টাইম লাইন। দ্য রেড স্কেয়ার, আইসোলেশনিজম, জেনোফোবিয়া হলো মানুষের প্রতি ভয়,
সেটাতে ভয়, রেসিজম বর্ণ বৈষম্য, প্রহিবিশন কোনো কিছুর নিষিদ্ধকরণ, উইমেন্স সাফরেজ মহিলাদের যে অবর্ণনীয় কষ্ট, দ্য রোরিং 20s, লটস অফ টেকনোলজিক্যাল চেঞ্জেস, কার, টেলিফোন এটসেট্রা। আচ্ছা, আরও কী চেঞ্জ? যে টেকনোলজিক্যাল চেঞ্জ, টেলিফোন, কার থেকে শুরু করে যত ধরনের ডেভেলপমেন্টগুলো এই সময় 1900 থেকে 1930-এর মধ্যে হতে থাকে, ম্যাস কনজিউমারিজম এটসেট্রা, দ্য রাইজ অফ ইউথ কালচার, ফিয়ার অফ ইরোডিং ট্রেডিশনস। আচ্ছা, ইউথ যুব সমাজের একটা কালচার একটা থাকে ওই সময় আমরা দেখা যায়, যেটা আপনারা জানেন না, হিপি নামে একটা কিছু ছিল, বোহেমিয়ান কিছু লাইফস্টাইল ছিল, মানুষ একাকী নিজের মতো করে ফ্রি লাইফ মেনটেন করতো, হিপিরা ছিল, জিপসি এরকম একটা দল ছিল এই সময়কালে। আর একটা ছিল হলো ফিয়ার অফ ইরোডিং ট্রেডিশনস, একটা ভয় ছিল মানুষের যে একটা ট্রেডিশন সেটা বোধহয় শেষ হয়ে যাবে, এই ফিয়ারটা, এটা এক ধরনের ফোবিয়া তখন ছিল। দেয়ার ওয়াজ আ ক্লিয়ার টেনশন বিটুইন নস্টালজিয়া অ্যান্ড নোভেলটি। নস্টালজিয়া হলো অতীত নিয়ে পড়ে থাকা, আর নোভেলটি মানে বড় কিছু, মহৎ কিছু। রাইটার্স অফেন উইথড্র টু ইউরোপ টু সেপারেট দেমসেলভস ফ্রম এ কালচার দ্যাট ওয়াজ সিন অ্যাজ পিউরিটানিক্যাল অ্যান্ড ম্যাটেরিয়ালিস্টিক। আচ্ছা, এই সময়ে ইউরোপের থেকে নিজেদেরকে সেপারেট করে নিয়েছে এমন একটা কালচার থেকে যেটা পিউরিটানিক্যাল এবং ম্যাটেরিয়ালিস্টিক ছিল, সেখান থেকে নিজেদেরকে সরিয়ে নেয়। পিউরিটানিক্যাল মানে আমরা কি জানি, যে কঠোর যারা ছিল নিয়ম নীতিতে। দে ওয়ান্টেড টু মেক লিটারেচার নিউ। সাহিত্যিকরা এই সময় লিটারেচারকে নতুনভাবে তৈরি করার চেষ্টা করে। উই সি আ ক্রিয়েটিভ অ্যাডভেঞ্চার উইথ রিলায়েবল ন্যারেটার্স। আচ্ছা, এখন নতুন আমরা কনসেপ্ট দেখতে পারি 1912 থেকে 1929-এর মধ্যে। স্ট্রিম অফ কনসাসনেস, ক্রিয়েটিভ অ্যাডভেঞ্চার, আচ্ছা, ফ্র্যাগমেন্টেড স্ট্রাকচার্স, সরি, ফ্রিকুয়েন্ট ইউজ অফ আয়রনি অর আন্ডারস্টেটমেন্ট। তাহলে স্ট্রিম অফ কনসাসনেস জিনিসটা কি, তারপরে ফ্র্যাগমেন্টেড স্ট্রাকচারটা কি, ফ্রিকুয়েন্ট ইউজ অফ আয়রনিটা তো জানি। স্ট্রিম অফ কনসাসনেস আমরা দেখেছিলাম জেমস জয়েসের রাইটিংয়ের মধ্যে, আরও কয়েকজন ওনারা ট্রাই করেছেন। ধরেন একটা 24 ঘন্টার মধ্যে একটা লেখা, সেই লেখার মধ্যে মানুষের ধরেন কয়েক সেকেন্ডের মধ্যে মানুষের মনের মধ্যে যে ঘটনাগুলো একসাথে ঘটে যাচ্ছে, চিন্তাভাবনাগুলো, এগুলোকে স্ট্রিম অফ কনসাসনেস বলছে। বাট যে কনসেপ্টগুলো আগে সাহিত্যে ছিল না, একদম নতুন কনসেপ্ট, এই জিনিসগুলো মানুষ এক্সপ্লোর করার ট্রাই করেছে সাহিত্যিকরা। দিস ইজ দ্য মডার্নিস্ট পিরিয়ড হোয়ার দেয়ার আর themes of waste, alienation, futility, questioning of the world, existential crisis. মডার্নিস্ট পিরিয়ড, যেখানে থিম ছিল হলো ওয়েস্টের থিম, ওয়েস্ট মানে কোনো কিছুর বন্ধ্যত্ব বা নষ্ট হয়ে যাওয়া, অ্যালিয়েনেশন, বিচ্ছিন্নতাবাদ। অ্যালিয়েনেশন কেন? কারণ মানুষ ওই প্রথম বিশ্বযুদ্ধের পর থেকে পারিবারিক ইউনিটগুলো ভেঙে যায়, সবাই ক্ষুদ্র ইউনিটে, একটা সিঙ্গেল ইউনিটে থাকতো। এর আগে যদিও ওরকম উন্নত বিশ্বে যেখানে বড় বড় পরিবেশ ছিল, সেটা জাস্ট ভেঙে ফ্যামিলি ছোট হয়ে যায়, ওই সময় থেকে শুরু। ফিউটাইলিটি, বন্ধ্যাত্ব, কোনো কিছুর ব্যর্থতা। কোয়েশ্চেনিং অফ দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর অস্তিত্ব সম্পর্কেই একটা প্রশ্ন মানুষের, মানে একটা হতাশাবাদ, নেগেটিভ সামথিং। এক্সিস্টেন্সিয়াল ক্রাইসিস, মানুষের অস্তিত্বের সংকট, এই জিনিসগুলো। দেয়ার ইজ অলসো দ্য রাইজ অফ ফিমেল রাইটার্স, দ্য হার্লেম রেনেসা অ্যান্ড দ্য সাউদার্ন রেনেসা। মহিলাদের লেখালেখি শুরু হলো, দুই ধরনের রেনেসা শুরু হলো, একটা হার্লেম রেনেসা, একটা সাউদার্ন রেনেসা। ইট ওয়াজ ইন দ্য মডার্নিস্ট পিরিয়ড দ্যাট ফিটজেরাল্ড রোড দ্য গ্রেট গ্যাটসবি। দ্য গ্রেট গ্যাটসবি একটা বিখ্যাত উপন্যাস, আমেরিকান রাইটার, মডার্ন এডওয়ার্ড ফিটজেরাল্ড, উনি লিখেছেন 1925 সালে। এটার সিনেমা অ্যাডাপ্টেশনও আছে, লিওনার্দো ডিক্যাপ্রিও, টবি ম্যাকগুয়ার এবং আমাদের উপমহাদেশের অমিতাভ বচ্চন রয়েছেন। আচ্ছা, এরপরে আসে কামস দ্য গ্রেট ডিপ্রেশন ইন দ্য 1930s। 1930 সালে একটা গ্রেট ডিপ্রেশনের সূত্রপাত হয়। উই সি ম্যাস আনএমপ্লয়মেন্ট, আচ্ছা, বিশাল পরিমাণে আনএমপ্লয়মেন্টের প্রবলেম শুরু হয়ে যায়। ব্রেডের জন্য, রুটি রুজির জন্য লাইন ধরা দেখি আমরা, ব্রেড লাইন্স। আরবান মাইজারি অ্যান্ড রুরাল ডিকে। আরবান মাইজারি হলো শহরে যে কৃপণতা, এবং রুরাল ডিকে হলো গ্রামের যে সেটিংয়ে ওটা পরিবর্তন এসে যাচ্ছে, গ্রাম থেকে সবাই শহরে আসছে, সো তারা ডেভেলপ করতে পারছে না গ্রাম থেকে শহরে এসে। আচ্ছা, ইন লিটারেচার দ্য পলিটিক্যাল অর্ডার ইজ চ্যালেঞ্জড উইথ র্যাডিক্যাল, অফেন স্ট্যানলিস্ট
Stalinist views put forward in the hopes of achieving a classless society. লিটারেচারে যেটা হয়েছে যে পলিটিক্যাল অর্ডারকে সাহিত্যিকরা চ্যালেঞ্জ করা শুরু করে, যেখানে র্যাডিক্যাল মানে যুক্তিবাদের সাথে ওফেন স্ট্যালিনিস্ট ভিউজ, স্ট্যালিনের ভিউ পয়েন্ট থেকে ওনারা এক ধরনের মতবাদ দেওয়ার চেষ্টা করেন, কিসের আশায় যে একটা ক্লাসলেস সোসাইটি যেন হয়, ক্লাস যেন না থাকে। এরপরে যেটা হয় 1945 থেকে পরবর্তী পুরো বর্তমান কারেন্ট ওয়ার্ল্ড ওয়ার টু, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার অ্যান্ড নলেজ অফ দ্য হলোকস্ট, ফিয়ার অফ কমিউনিজম, এই যে কমিউনিজমের একটা ভয়, যেটা যুদ্ধের মাধ্যমে এই কনসেপ্ট আসছে কমিউনিজম, আমেরিকাস রাইজ টু ওয়ার্ল্ড ইনফ্লুয়েন্স, মিলিটারি এক্সপ্যানশন, কোল্ড ওয়ার উইথ দ্য থ্রেট অফ নিউক্লিয়ার অ্যানিহিলেশন, ইটস অ্যান এজ অফ অ্যাংজাইটি। আচ্ছা, এটা হলো একটা এজ অফ অ্যাংজাইটি, অনিশ্চয়তা, একটা উৎকণ্ঠা, এই সময়ের একটা সময়। কারণ এই সময় যেটা হয় 45 সাল থেকে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার হয়েছে, কমিউনিজমের একটা ভীতি ঢুকে যায় মানুষের মধ্যে, আমেরিকার ওয়ার্ল্ড ইনফ্লুয়েন্স করতে শুরু করে, বর্তমানে আমেরিকা ইকোনমিতে নাম্বার 1, সব কিছুতেই নাম্বার 1, মিলিটারি এক্সপ্যানশনটা হয়, মিলিটারিদের যে এক্সপ্যানশনগুলো, এবং একটা কোল্ড ওয়ার শুরু হয় আর কি। কোল্ড ওয়ার জিনিসটা এমন যে বলছে স্নায়ুযুদ্ধ, কিন্তু স্নায়ুযুদ্ধটা কীরকম, যে কোনো মারামারি হবে না বা কিছু হবে না, একটা দেশ পাশাপাশি হোক বা অনেক দূরের দেশ হলো, কারো বোমা টোমা আছে, নিউক্লিয়ার ওয়েপন আছে, গিয়ে সুন্দর মতো ফাটাই দিয়ে আসলো, শেষ, ধ্বংস। এটাই হলো কোল্ড ওয়ার, স্নায়ুযুদ্ধটা ইয়ে করছে। তো এগুলোর কারণে এই যুগটাকে বলা হয় এজ অফ অ্যাংজাইটি বা উৎকণ্ঠার যুগ। দ্য রেডিক্যালিজম অফ দ্য 1930s নাও ফাউন্ড ইটসেলফ out of touch with the new climate, particularly with the McCarthy with Hans. আচ্ছা, এটা এক ধরনের নতুন ধরনের একটা ক্লাইমেট, এই র্যাডিক্যালিজম, একটা যুক্তিবাদের একটা সূচনা শুরু হয়। ইট ওয়াজ অলসো দ্য এজ অফ মিডিয়া, ফার্দার টেকনোলজিক্যাল প্রোগ্রেস। এই সময় মিডিয়াটা আরও ডেভেলপ করে, টেকনোলজিক্যাল প্রোগ্রেস আরও ডেভেলপ করে, যেমন স্পেস এক্সপ্লোরেশন 1945 থেকে বাকিয়াতে স্পেসের দিকে মানুষ আরও আগিয়ে যাচ্ছে। তাহলে ওয়ার্ল্ড থেকে বিয়ন্ড বর্ডার, মানে পৃথিবীর থেকে সরে অন্যদিকে চলে গেছে তাদের এক্সপ্যানশন অ্যান্ড আনপ্রেসিডেন্টেড প্রসপারিটি, মানে খুবই বিশাল পরিমাণে প্রসপারিটি শুরু করে আমেরিকা। হাউএভার সোশ্যাল প্রোটেস্ট, যেমন সিভিল রাইটস, উইমেন্স রাইট, গে রাইটস, এই জিনিসগুলো টুক প্লেস। এই সময় সোশ্যাল যে সামাজিক যে প্রতিরোধগুলো, যেমন সিভিল যে রাইটগুলো মানুষের, নাগরিকদের, মহিলাদের নাগরিক, আবার গে রাইটস, এগুলো নিয়ে আবার এই ধরনের কিছু বিতর্কিত জিনিসের আবার সূত্রপাত এই সময় শুরু হয়। The decades might be summed up somewhat unfairly perhaps at the affluent 50s, the liberated drug culture of the 60s and the narcissistic 70s. আচ্ছা, ডিকেটগুলোকে এইভাবে করে ভাগ করা হয়েছে যে অ্যাফ্লুয়েন্ট 50s-এর দিকে মানুষ একটু অ্যাফ্লুয়েন্সি ছিল। অ্যাফ্লুয়েন্ট মানে কি, যেটা হলো সচ্ছলতা, অর্থনৈতিক সচ্ছলতা। দ্য লিবারেটেড ড্রাগ কালচার অফ দ্য 60s, নিয়ম নীতির বাইরে যেগুলো ড্রাগ কালচার 60s-এর দিকে, এবং নার্সিসিস্টিক 70s। নার্সিসিস্টিক মানে হলো নিজের আত্মকেন্দ্রিক আর কি, আর কোনো কে কি হলো আমি চিন্তা করি না, নিজেকে নিয়ে থাকবো। বাউন্ডারিজ আর ব্লার্ড অ্যান্ড পপুলার কালচার বিকামস আ ড্রাইভিং ফোর্স ইন লিটারেচার অ্যান্ড আর্ট। আচ্ছা, বাউন্ডারিগুলো কমে আসে সারা পৃথিবীর সাথে আমেরিকার, হয়তো মাঝখানে তারা স্বাধীন হয়েছে, তারা নিজেরা ডেভেলপ করেছে, কিন্তু এখন যেটা হচ্ছে আমেরিকার সাথে সারা পৃথিবীর আবার ভার্চুয়ালি কানেক্ট হোক বা যেভাবে গ্লোবাল ভিলেজে পরিণত হয়েছে, আর পপুলার কালচারগুলো একটা ড্রাইভিং ফোর্সে পরিণত হয়েছে। ইন টার্মস অফ লিটারেচার দেয়ার আর একলেকটিক মিক্স অফ স্টাইলস। লিটারেচারের দিক দিয়ে বিভিন্ন ধরনের জিনিসের মিশ্রণ, এটাকে একলেকটিক অ্যাপ্রোচ বলছে, যেমন স্পন্টেনিয়াস, ক্রিটিক্যাল, আয়রনিক, স্যাটারিক্যাল, ইন্টারটেক্সচুয়াল, সারিয়াল, ভায়োলেন্ট, অ্যাপোক্যালিপটিক, অবসিন। লিটারেচার বিভিন্ন ধরনের কনসেপ্ট আছে। স্পন্টেনিয়াস মানে জাস্ট যে আউট অফ, মানে অল অফ এ সাডেন যেটা চলে আসে, স্বতঃস্ফূর্তভাবে যেটা চলে আসে। তারপরে ক্রিটিক্যাল লিটারেচার, আয়রনি, এগুলো তো আগেই ছিল। স্যাটারিক্যাল সবসময় লিটারেচারের একটা উইপন, কারণ সমাজে সবসময় মানে অনিয়ম চলে এসেছে, যেগুলোর বিরুদ্ধে সবসময় যুগে যুগে সোচ্চার হয়েছে সাহিত্য। ইন্টারটেক্সচুয়াল, একটা টেক্সটের সাথে একটার মধ্যে ব্যাপারে। সার্ডিয়ালও এক ধরনের, রিয়েলিস্টিক না, একটু ডিফারেন্ট। সার্ডিয়াল। ভায়োলেন্ট জানি। অ্যাপোক্যালিপটিক মানে হলো ওই ধ্বংসযজ্ঞের পরের যে লিটারেচারটাকে অ্যাপোক্যালিপটিক বলে, পোস্ট অ্যাপোক্যালিপটিক লিটারেচার। এখানে অ্যাপোক্যালিপস বলতে দুটো যুদ্ধের ভয়াবহতার পরের যে লিটারেচার, এটা মিন করেছে। এবং অবসিন, অশ্লীল। There is a mixing of forms, styles and genres, and language tends to draw attention to itself. ফর্ম, স্টাইল আর জনরা এই সমস্ত
মিক্স সমস্ত এক ধরনের মিক্স হয় এই সময়। পোস্টমডার্নিজম অফেন এক্সপোজেস দ্য অ্যাবসার্ডিটিস অফ ডেইলি লাইফ। পোস্টমডার্নিজমের ইয়াই হলো যে অ্যাবসার্ড বা অসারতা, ডেইলি লাইফের অসারতা নিয়ে পোস্টমডার্নিজম সবসময় ডিল করেছে। দ্যাটস ওয়াই আমরা পোস্টমডার্ন লিটারেচারে কী ধরনের টেক্সট দেখি? ওয়েটিং ফর গডো, যে ওয়েটিং ফর গডট নামে একটা জিনিস, এটা গড না, গডো, গডট, গডট মানে কি যে নিয়ে একটা চিন্তা করছে তারা নিজেও জানে না, সবসময় তারা একটা ব্যস্ত এরকম একটা ভাব। আসলে তো আমাদের কম বেশি আরও ওই পোস্টমডার্ন হ্যাঁ আসে না। আবার এই লিটারেচারের আবার বৈশিষ্ট্য হলো যে এই বর্তমান কনসেপ্টটা, যে কোনো কিছু ভালো লাগে না, এই ধরনের জিনিসগুলো এগুলো আসবে। আচ্ছা, there is also a questioning of traditional values, suggesting that values are created by the media oppressive forces. আচ্ছা, ট্র্যাডিশনাল ভ্যালুজের ব্যাপারে একটা কোয়েশ্চেন আসছে। এই অপ্রেসিভ ফোর্স, সমাজের যে এক ধরনের অপ্রেশন বা মিডিয়া, এখান থেকে এই সোশ্যাল ভ্যালুগুলো মানে সিলেক্ট করে দেওয়া, এটা একটা স্ট্যান্ডার্ড ক্রিয়েট করেছে, যেটা একটা আনরিয়ালিস্টিক একটা স্ট্যান্ডার্ড। Interpretation is everything, as reality means nothing without quotation marks. সব কিছুরই একটা ব্যাখ্যা এই সময় দেখা যায়, ব্যাখ্যা চাওয়া। Supposedly egalitarian society is addressed through gender and race issues. Gender and race ইস্যুতে একটা সোসাইটি একটা ব্যারিয়ার সৃষ্টি করে রেখেছে। দেয়ার আর নো রিয়েল হিরোস, এখানে কোনো আসল আক্ষরিক অর্থে কোনো রিয়েল হিরো নেই। অ্যান্টি হিরোজ আর কমন। এখন আমরা সিনেমায় কি দেখি? অ্যান্টি হিরো। যেমন সুপার হিরো মুভিগুলোতে জোকার, ভেনম, এগুলো হলো আসলিয়া না, এগুলো হলো অ্যান্টি হিরো, মানে নায়কের বিপরীতে, বা আবার একদম ভিলেনও না, যার মোরালসগুলো কোয়েশ্চেনেবল বাট সে ভিলেন না, এরকম জিনিসগুলো এখন আসছে। It's often detached or unemotional and individuals seem isolated, powerless in an uncaring world. কি হচ্ছে দুনিয়াতে? আনইমোশনাল। পাশে একটা মানুষ মরে যাচ্ছে, মানুষ ছবি তুলছে যে মরে গেল, কিন্তু সে যে ডাক্তারের কাছে নিয়ে যাবে বা কাতরাচ্ছে মানুষটা, এগুলো কিছু নেই। এটাই এখনকার যুগের বৈশিষ্ট্য, এটাই চলতেছে, খুবই দুঃখজনক। দেয়ার আর ক্রাইসিস অফ আইডেন্টিটি অ্যান্ড দ্য ভ্যাকেন্সি অফ মিনিং ইন লাইফ। জীবনের আইডেন্টিটি, জীবনের মানে কি, এটার এক ধরনের একটা শূন্যতা আছে, যেটা আমরা ওয়েটিং ফর গডের মধ্যে দেখেছি। আপনাদের যারা টেক্সট পড়ে থাকবেন তারা জানেন। We see fragmented structures, but unlike modernism, the narratives tend not to have a neat ending. আচ্ছা, স্ট্রাকচারগুলো ফ্র্যাগমেন্টেড, বিভিন্ন জিনিসের সংমিশ্রণ আছে মডার্নিজমে, বাট একটা নিট এন্ডিং, একটা পরিষ্কার পরিচ্ছন্ন, মানে একটা গোছানো এন্ডিং দেখা যায় না পোস্ট মডার্ন লিটারেচারে। Many suggest that postmodernism has ended, but there is no agreement on what followed. Postmodernism, a return to realism, magic realism. আচ্ছা, মানে মানুষের মতবাদ আছে যে সাহিত্যে পোস্টমডার্নিজমটা পার হয়ে গিয়েছে। পোস্টমডার্নিজম এখন নাকি রিটার্ন অফ রিয়েলিজম, নাকি ম্যাজিক রিয়েলিজম, এটা এক ধরনের প্রশ্ন আছে। আচ্ছা, এরপরে আসে হলো, এগুলো গেলাম কনটেক্সট, এখন দেখব থিম। এই সময় থিমসগুলো কী ছিল? এই থিমগুলোর মাধ্যমে দ্য জার্নি ফ্রম ইনোসেন্স টু অ্যাওয়ারনেস, সংস অফ ইনোসেন্স, সংস অফ অ্যাওয়ারনেস ছিল একটা বিখ্যাত কবিতা। কার? মিস্টিক পোয়েট, মরমী কবি কার জানি, কার ছিল? সংস অফ ইনোসেন্স অ্যান্ড এক্সপিরিয়েন্স, ব্লেক, উইলিয়াম ব্লেকের। হ্যাঁ, ওই ইউরোপিয়ান ইয়ার মতো আমেরিকান ইয়াতেও এরকম আছে, জার্নি ফ্রম ইনোসেন্স টু এক্সপিরিয়েন্স বা অ্যাওয়ারনেস। Undoubtedly, this theme can be found in the literature of any country. যে কোনো দেশের লিটারেচারে এটা, হ্যাঁ, আমরা সংস অফ ইনোসেন্স এক্সপিরিয়েন্স এটা সব জায়গায় পাওয়া যাবে, নট জাস্ট আমেরিকা, শুধু আমেরিকায় না। মোস্ট স্টোরি কীরকম? আর অ্যাট দেয়ার কোর অ্যাবাউট সাচ এ জার্নি। যে কোনো ধরনের স্টোরিগুলো এরকম যে নর্মাল ইয়ার থেকে ম্যাচিউরিটি, যেমন গত সেমিস্টারে আমরা পড়লাম না 19th সেঞ্চুরি লিটারেচারে নোভেলগুলো গ্রেট এক্সপেকটেশনস, ছোটো থেকে ম্যাচিউর হওয়া, ফ্রম ইনোসেন্স টু এক্সপিরিয়েন্স, এরকম সব ধরনের লিটারেচারই। থিঙ্ক অফ দ্য মেইন ক্যারেক্টার। আপনারা চিন্তা করে দেখেন যে কোনো ধরনের টেক্সট আপনি পড়েছেন, এটার ব্যাপারে আমি বললাম আর কি, মেইন ক্যারেক্টারটা কীরকম ছিল। ভেরি লাইকলি ছিল যে ক্যারেক্টার এনকাউন্টার্ড এক্সপিরিয়েন্সেস দ্যাট চেঞ্জড হিম অর হার ইন সাম সিগনিফিক্যান্ট ওয়ে। এমন কিছু ধরনের এক্সপিরিয়েন্স তারা ফেস করেছে যেটা তাদেরকে পুরোপুরিভাবে চেঞ্জ করে দিয়েছে। যেমন জেন আয়ার,
তারপরে ওই যে আমরা প্রাইড অ্যান্ড প্রেজুডিস নায়িকা এগুলো। Most probably by the end of the novel or play, the character was a different person than he or she was in the beginning. American literature যেটা হয়, this theme is everywhere. এটা সব জায়গায় American literature. For some, this journey is ruinous. They are destroyed by experiences they encounter. For others, the journey is rewarding. কেউ হয়তো ধ্বংসপ্রাপ্ত হয়ে গিয়েছে এগুলো করতে যেয়ে, আবার কেউ ডেভেলপ করেছে। আরেকটা কনসেপ্ট হলো আমেরিকান ড্রিম। এইগুলোতে আমেরিকান ড্রিমটাই হলো আমাদের টেক্সটে আছে, ডেথ অফ এ সেলসম্যানের মধ্যে আছে। আচ্ছা, এটা কী কনসেপ্টটা একটু আমরা ভালো মতো বুঝি। দো পিপল হ্যাভ কাম টু আমেরিকা ফর আ ভ্যারাইটি অফ রিজনস, বিভিন্ন কারণে হয়তো আসছে মানুষ আমেরিকায়। মোস্ট হ্যাভ কাম ফর অপরচুনিটি। এখন পর্যন্ত মানুষ আমেরিকায় যায় অনার্স একটা জাস্ট আমি ছোট্ট একটা মাস্টার্স করবো বা একটা ট্রেনিং করবো, করে যে এমনভাবে যাবে ওখান থেকে আর ফিরবে না। এখনও অপরচুনিটির জায়গা আমেরিকা, এখন আরও বেশি। From its very beginning, America has been viewed as a place where you can recreate yourself. নিজেকে গড়ে পিটে মানুষ করতে পারবে। এখনও আমার যে পিছিয়ে পড়া দেশের মানুষ কি বলবে, আমি পিছিয়ে আছি, ওখানে আমার মেধার মূল্যায়ন হবে, এখানে আমাকে কেউ দাম দেয় না, আমাকে 2 পয়সার চাকরি দেয়, ওইখানে আমার দেখলে আমার কাজের এক্সপিরিয়েন্স থেকে আমার স্কিল দেখে আমাকে নিয়ে নেবে, আমাকে কেউ বায়াসড হবে না, নেপোটিজমের শিকার হব না। এটা একটা আছে। এখানে আপনি যাই থাকেন না কারণ এখানে সামথিং ডিফারেন্ট আপনি হতে পারবেন, সামথিং নিউ হতে পারবেন, সামথিং বেটার করতে পারবেন। অল দ্যাট ইজ রিকোয়ার্ড ইজ হার্ড ওয়ার্ক, খালি লাগবে হলো হার্ড ওয়ার্ক। দিস হ্যাজ বিকাম নোন অ্যাজ দ্য পিউরিটান ওয়ার্ক এথিক, তাই না? ভেরি পিউরিটান ওয়ার্ক এথিক। প্রথমেই যারা বলছিল যে আমি ডেভেলপ করবো, বাট আমাকে সেজন্য হার্ড ওয়ার্ক থাকতে হবে। দ্য বিলিভ দ্যাট ইন আমেরিকা হার্ড ওয়ার্ক উইল বি রিওয়ার্ডেড। Initially defined as the ability to own property and earn financial independence, the American dream has changed over centuries and is now more closely identified with material possessions. আচ্ছা, এই যে এই হার্ডওয়ার্কের সাথে অ্যাবিলিটি টু ওন প্রপার্টি অ্যান্ড ফিনান্সিয়াল যে স্বাধীনতা, অর্থনৈতিক যে স্বাধীনতাটা, সেখান থেকে আমেরিকান ড্রিমের যে কনসেপ্টটা ওটা চেঞ্জ হয়ে গিয়েছে। এখন ওফেন এটাকে ম্যাটেরিয়াল পজিশনের সাথে তুলনা করা হয়, তাহলে জিনিসটা বিকৃত হয়ে গিয়েছে। In American literature, however, this dream has come under close scrutiny as writers burrow beneath the surface of accepted conventions to reveal uncomfortable truths. এখানে আমেরিকান লিটারেচারে সাহিত্যিকরা কি করেছে, আমেরিকান ড্রিমটা কি এটার সংজ্ঞাটা ভালোভাবে খনন করেছেন, ডিগ করেছেন, এবং কিছু আনকমফোর্টেবল ট্রুথ ওনারা দেখতে পেয়েছেন। সেগুলো কি? Again and again, writers have proved that American dream and shown it to be little more than an illusion, hollow, deceptive and even destructive. এবং ওনারা কালে কালে যুগে যুগে দেখিয়ে গিয়েছেন যে আমেরিকান ড্রিমটা একটা ইলিউশন, একটা ভ্রম, হলো, ফাঁপা, ডিসেপটিভ, প্রতারণাপূর্ণ এবং অফেন ডিস্ট্রাকটিভ, ইভেন ডিস্ট্রাকটিভও, ধ্বংসাত্মক। কাজেই আমেরিকান ড্রিমটা মানুষের একটা ইলিউশন। এই জিনিসটাই আমরা ডেথ অফ এ সেলসম্যানে দেখব। দ্য ল্যান্ড অ্যান্ড দ্য ফ্রন্টিয়ার। আচ্ছা, আমেরিকা সেকেন্ড থিম হলো ল্যান্ড অ্যান্ড ফ্রন্টিয়ার। আমেরিকা ওয়াজ দ্য নিউ ওয়ার্ল্ড, দ্য নিউ ইডেন ফর দ্য আর্লি সেটলার্স। আমেরিকা কি ছিল? নতুন ওয়ার্ল্ড, নিউ ওয়ার্ল্ড মানুষ বলতো, নতুন বাগান, ইডেন বলতে এটা বাগান বলছে, ফর দ্য আর্লি সেটলার্স, প্রথম যারা এসে এখানে সেটেল হয়েছে। ওপেন অ্যান্ড ফ্রুটফুল, আমেরিকা অফার্ড দ্য প্রমিস ওকে। Is there any class going on? ওখানে কি কিছু বাম বা তেলের অ্যাডভার্টাইজ হচ্ছে নাকি? আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে এক ধরনের প্যারাডাইজ
রিনিউয়াল পাওয়া যাবে এরকম একটা কনসেপ্ট ছিল আমেরিকা সম্পর্কে প্রথমের দিকে। আমেরিকা ওয়াজ অ্যান্ড অনলি ফর মেনি স্টিল ইজ দ্য নিউ ফ্রন্টিয়ার আনটেমড অ্যান্ড আনএক্সপ্লোর্ড দ্যাট উই ভেঞ্চার ইন টু দ্য ডিসকভার নট জাস্ট হোয়াট ইজ অন দ্য আদার সাইড দ্যাট ভ্যালি অর জাস্ট over that hill but no discover who we are and what we can be। আচ্ছা মানে হলো নিউ ফ্রন্টিয়ার মানে এটা কোনো এরিয়া বা ল্যান্ড বোঝাচ্ছে যেটা হলো আনটেমড অ্যান্ড আনএক্সপ্লোর্ড, যে আমেরিকা এমন একটা জিনিস যেটা আনএক্সপ্লোর্ড আছে, এখনো অনেক কিছু আছে। সো হ্যাঁ, ইভেন টুডে ওয়েন দেয়ার ইজ সিমিংলি নো নিউ ল্যান্ড লেফট টু বি এক্সপ্লোর্ড দিস অ্যাসপেক্ট অফ আমেরিকান ক্যারেক্টার স্টিল রিভিলস ইটসেলফ ইন আওয়ার ডিজায়ার টু টেক টু দ্য রোড। আমেরিকার ব্যাপারে এখনও আমাদের মনে হয় যে আনএক্সপ্লোর্ড একটা জায়গা, কিন্তু এখন আনএক্সপ্লোর করা আর কিছু বাকি নেই, সবই এখানে এক্সপ্লোর হয়ে গিয়েছে। ইন আমেরিকা উই মুভ, উই লিভ হোম টু গো টু কলেজ, টেক আ জব ইন নিউ ইয়র্ক অ্যান্ড ট্রেক অ্যাক্রস কান্ট্রি in a VW bus, Volkswagen bus. The road seems is in our blood. এরকমভাবেই আমেরিকান লাইফটা আমরা দেখি যে আমরা ক্লাসে যাব, এরকম কাজ করব। আর এই ধরনের একটা কনসেপ্ট। আর আমেরিকান লিটারেচারে কীভাবে দেখিয়েছে, দ্য থিম অফ দ্য ল্যান্ড অ্যান্ড দ্য ফ্রন্টিয়ার হ্যাজ টেকেন সেভারাল শেপস, বিভিন্ন ধরনের শেপে ভাবে দেখিয়েছেন। ফর সাম রাইটার্স দ্য ল্যান্ড ইজ প্লেস অফ হোপ অ্যান্ড রিনিউয়াল অ্যাজ উইথ দ্য ট্রান্সেন্ডেন্টালিস্ট। ফর আদার ওই যে রোমান্টিক কনসেপ্ট হলো যে হোপ অ্যান্ড রিনিউয়ালের জন্য। ফর আদার্স দ্য আমেরিকান ফ্রন্টিয়ার ইজ এ ডেঞ্জারাস ওয়াইল্ডারনেস, আ প্লেস অফ মিস্টেরিয়াস ইভিল অ্যাজ উই সি উইথ দ্য ন্যাচারালিজম। তাহলে ন্যাচারালিজম দেখাচ্ছে যে এটা ভয়ঙ্কর জায়গা, মানে শঙ্কা আছে, জীবনের রিস্ক আছে। আর ট্রান্সেন্ডেন্টালিজম বা রোমান্টিসিজম দেখাচ্ছে যে এখানে হোপ বা আশা আছে। সো দেখেন, ল্যান্ড অ্যান্ড দ্য ফ্রন্টিয়ার, তারপরে আমেরিকান ড্রিম, এই কনসেপ্টগুলো আমরা নর্মালি কী জানি এবং লিটারেচারে কী দেখি, এই দুটার একটা তুলনা আমরা করেছি এখানে টেক্সটগুলোতে, স্লাইডগুলোতে। আর আরেকটা মানে ইম্পর্টেন্ট কনসেপ্ট হলো হিরো, নায়কের কনসেপ্টটা কী। ইন আমেরিকা দ্য আই ইজ কিং, মানে আমি হলাম রাজা। উই আর আ নেশন দ্যাট সেলিব্রেটস দ্য ইন্ডিভিজুয়াল মানুষের উপরে যারা মানুষের সেলিব্রেশন করে, সেটা তাদের অ্যাচিভমেন্ট হোক, তার ট্রায়াম্পস বা কোনো বিজয় উল্লাস হোক। থিঙ্ক অফ দ্য, ধরেন অলিম্পিক অ্যাথলেটদের কথা চিন্তা করেন, যে মাইকেল জনসন, কেরি স্ট্রাগ অ্যান্ড কার্ল লুইস, এরা তিনজন বিখ্যাত অলিম্পিক অ্যাথলেট ছিলেন। দেন দ্য আদার হু প্লেসড 10th। আচ্ছা ধরেন এরা টপ 3, কিন্তু যে 10 নম্বরে আছে, আমরা 10 নম্বরকে গোড়ায় ধরি না, আমরা টপ 3কেই আমরা জানি। দিস ইজ বিকজ ইন আমেরিকা দ্য ইন্ডিভিজুয়াল রেইনস সুপ্রিম, যে ফার্স্ট সেকেন্ড থার্ডই সব, বাকিগুলা দুধ ভাত। Indeed, the stereotypical American hero is the self-made man or woman. এটা হলো মানুষ নিজেকে এরকম বানিয়েছে, এটার কোনো ভিত্তি নেই। আমরা হয়তো কমন মানুষ, আমাদের মধ্যে কিছু নাই, মানে উল্লেখযোগ্য বা বিশেষ কিছু নাই। আপনি হয়তো মনে করতে পারেন আপনার এক্সিস্টেন্স কি। আচ্ছা, এটা আমি পরে আসতেছি। ইনডিড দ্য স্টেরিওটিপিক্যাল আমেরিকান হিরো ইজ দ্য সেলফ মেড ম্যান অর উমেন, দ্য ইন্ডিভিজুয়াল হু থ্রু হার্ড ওয়ার্ক, ইনিশিয়েটিভ অ্যান্ড পারসিভিয়ারেন্স মেক্স হিজ অর হার ফরচুন অ্যান্ড অ্যাচিভস দ্য আমেরিকান ড্রিম অফ সাকসেস অ্যান্ড ওয়েলথ। যে হ্যাঁ, আমি হার্ডওয়ার্কের মাধ্যমে এরকম করে সাকসেস, হেলথ, এগুলো সব পেয়েছি। আর পপ কালচারে যেটা হয়েছে, পপ কালচার মানে হলো মুভিজ, টেলিভিশন, নোভেলস, এগুলাতে দ্য হিরো টিপিক্যালি প্রিভেলস, নায়ক প্রিভেল করে, আর কেউ না। হোয়ার এভার দ্য হিরো ফাইন্ডস হিম অর হারসেলফ, দিস পার্সন ইজ অলওয়েজ এবল টু ওভারকাম দ্য অডস। যা কিছু হোক, যে কোনো ধরনের অর্ডার এগেনস্টে তারা জয়ী হয়। দ্য হিরো অফেন জার্নিজ ইন্টু ডেঞ্জারাস টেরিটরি, যেমন ভায়োলেন্ট নেইবারহুডস, আউটার স্পেস এটসেট্রা, মানে খুব ডেঞ্জারাস জায়গা যাচ্ছে, যে প্রতিবেশী যেখানে তারা হস্টাইল, আউটার স্পেসেও যাচ্ছে। অ্যান্ড ওভারকামস দ্য এভিল দ্যাট থ্রেটেন্স আস। আমেরিকান কালচারে এরকম দেখায়, আমরা স্পেসগুলো তো দেখি যে সেগুলো সব জয় করে আসে। দিস হিরো ইজ দ্য মার্শাল হু ক্লিনস আপ দ্য টাউন, দ্য মেইন হু সেভস দ্য প্ল্যাটুন। আচ্ছা, হিরোটা এমন যে শহর ক্লিন করে ফেলছে, মেরিন প্ল্যাটুন মেরিন করে ফেলছে। আমরা সুপার হিরো মানে কনসেপ্টগুলোই এখান থেকে, হিরো থেকে আসা, সুপার হিরো তারা, যে পুরো শহর ক্লিন করে ফেলছে, ব্যাটম্যান, সুপারম্যান, সব ধরনের সাবমেনের সব নায়িকাকে ধরে পড়া থেকে বাঁচায় দিল। এই কনসেপ্ট যে হিরোর কোনো ভুল হতে পারে না, সে ফল করতে পারে না। আচ্ছা, হি ইজ লিউক স্কাই ওয়াকার কনকারিং দ্য ডার্ক সাইড, উইল স্মিথ অর হুয়েভার পাউন্ডিং এলিয়েন্স ইনটু দ্য সাবমিশন। এই যেমন উইল স্মিথের কথা যেরকম বলছে যে আই এম লিজেন্ড বা এই টাইপের ছবির মধ্যে ম্যান ইন ব্ল্যাকে এলিয়েনদের সাথে যুদ্ধ করছে, অদ্ভুত কনসেপ্ট আর কি, পপ কালচার এরকম হচ্ছে।
আচ্ছা, আর আমেরিকান লিটারেচারে যেটা হচ্ছে, হাউএভার দ্য হিরো ইজ অফেন অলটুগেদার ডিফারেন্ট। আমেরিকান লিটারেচারে এখানে হিরোর কনসেপ্টটা আলাদা। দ্য ইভিল হি স্ট্রাগলস এগেনস্ট ইট ভেরি অফেন হ্যাজ হিজ ওন সোসাইটি, ইটস রিজিডিটি, ইটস কনস্ট্রিকটিভনেস। আচ্ছা, হিরো অফেন কি হয়, তার ভিলেন হলো, তার অপোজিট হলো তার সোসাইটি, সমাজ। এটাই তার আর কি, এটাই তার লিমিটেশন, এটাই তার ক্রুয়েলটি, এটাই তার প্রেজুডিস, এটাই তার বাস্তবতা। ইন লিটারেচার অফ দ্য 20th century দ্য হিরো অফেন ফেলস। 20th centuryতে প্রায় সময় হিরোকে রিয়েলিস্টিক ওয়েতে দেখানো হয়েছে যে সে ফেল করে। For unlike pop culture, which comforts us and reaffirms our hopes and beliefs, literature seeks to challenge us and question our conventional view of the world. Literature যেটা, পপ কালচার যেটা আমরা সিনেমায় নায়ক নায়িকা দেখছি কোনো ভুল করছে না, অথচ লিটারেচারে আমরা দেখছি যে নায়ক সমাজের হাতেই বন্দী। যেমন এটা কিসের মধ্যে, ডেথ অফ এ সেলসম্যান। সেলসম্যান কি হচ্ছে, সে করতে পারছে না, ভালো করতে পারছে না, উঠতেই পারতেছে না রিয়েলিটির চাপে। এক মিনিট, একটা ফোন আসছে। হ্যালো, আচ্ছা আমি SMS করে পাঠাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, সো এই যে এই ডেথ অফ এ সেলসম্যানে যেটা হয়, নায়ক যে সে একজন পিতা, তার বড় বড় দুটো ছেলে আছে, তারা চাকরিতে ভালো করতে পারছে না। সো এই জিনিসটা ছেলেরাই তারা ডেভেলপ করতে পারছে না, কারণ তাদের বাবা একজন সেলসম্যান, সে সেলসম্যানও জীবনে ব্যর্থ। সো এখানে খুব সুন্দরভাবে রিয়েলিস্টিকভাবে মানে মানুষের ব্যর্থতাটাকে দেখানো হয়েছে। আচ্ছা, আমরা কোথায় ছিলাম? হিরো। আমেরিকান লিটারেচারে এরকম দেখানো হচ্ছে না, ওফেন দেখানো হচ্ছে এই যে ডেথ অফ এ সেলসম্যানের মতোই, যে জীবনটা সহজ না। তো আমি জীবন নামক বা সোসাইটি নামক ভিলেনের কাছে আমি বন্দী। আমার নিজের সোসাইটি, আমার নিজের পাশের মানসিক কাউন্টার পার্টি আমার ভিলেন। ওই সিনেমার মতো যে কোনো শত্রু ভিলেন, ইন্ডিভিজুয়াল কোনো ভিলেন নাই, ভিলেনের দরকার নেই। আমার নিজের চারপাশটাই, আমার কাছের মানুষটাই আমার ভিলেন, এটাই। আচ্ছা, এই সময়কার কমিউনিটি কীরকম ছিল? দো সোসাইটি ওয়াজ সাজেস্টেড অ্যাবভ often constricts, limits and even destroys the individual, community often serves as the individual salvations. সোসাইটি মাধ্যমে যেটা করছে যে এরা সবসময় সব কিছু লিমিট করে দেয় এবং মানুষের ইন্ডিভিজুয়ালিটিও নষ্ট করে দেয়। সোসাইটি হলো মেইন ক্যালপ্রিট, এটা দেখিয়েছে। আচ্ছা, হোয়াট ডিস্টিংগুইশেস কমিউনিটি ফ্রম সোসাইটি অ্যাবভ অল? ইট ইজ সাইজ। সোসাইটি ইজ লার্জ, abstract, impersonal, a nameless force defeating our hopes and suffocating our identities. আমাদের হোপ আর আইডেন্টিটিকে গলা টিপে ধরবে সোসাইটি। সোসাইটি হলো লার্জ, বড় পরিসরে, আর কমিউনিটি এটা ছোট পার্ট, সাপোর্টিভ তারা। Our desire to be a part of a community is met by sharing with others our tears in music, hobbies, religion, careers, etc. তো সমাজে আমরা বাস করি, কিন্তু সমাজটা অনেক সময় দেখা যায় নেগেটিভ কিছু ইম্প্যাক্ট তৈরি করে, যে হ্যাঁ যৌতুক দিতে হবে, এ করতে হবে, সে করতে হবে, বড় করে অনুষ্ঠান করতে হবে বিয়ের। কিন্তু একটা কমিউনিটি যদি থাকে, যে আমার 4-5টা বন্ধু বান্ধব, তারা আমাকে সাপোর্ট দিচ্ছে, কাজেই সোসাইটিতে বড় একটা পরিবেশে নেগেটিভ হয়, তো বাট হয়তো কাছের যে মানুষগুলো, এই কমিউনিটি একটা থাকবে যেটা তোমাকে সাপোর্ট দিবে। আচ্ছা, community on the other hand, love sharing. আচ্ছা, in American literature, this theme is particularly seen in contemporary multicultural literature and in women's literature, which suggests that it is the security of a real community rather than in our personal glories where we will find a home. এখানে যে বোঝাচ্ছে, এখানে একটা কমিউনিটি থাকবে যেটা আমাকে সাপোর্ট দিবে, সেখানে আমরা we will feel like home. And because the heroes of these novels do find such a home, their journeys are very often successful ones. যেমন নায়কের কিছু বন্ধু থাকে, থাকে যারা হেল্প করে নায়ককে ওভারকাম করতে কোনো কিছু, এটা লিটারেচারে বোঝাচ্ছে। আচ্ছা, আরও কিছু কনসেপ্ট আছে লিটারেচারের ব্যাপারে, যেমন টলারেন্স, কালচারাল ডাইভার্সিটি। কালচারাল ডাইভার্সিটি কীরকম? স্প্যানিশ যারা, হিসপ্যানিক বলছে ওদেরকে, রেড ইন্ডিয়ানের নাই অবশ্য, বিভিন্ন দেশের এরিয়ার যে কমিউনিটিগুলো, এটাই হলো মাল্টিকালচারাল। যেমন শিখও আছে ওখানে, ইন্ডিয়ান মুসলমান, মাথা ঢাকা মুসলমানও আছে, সবই আছে, ব্ল্যাক আছে। তারপরে এখন রিলিজিয়নগুলো, বিভিন্ন সব ধরনের রিলিজিয়ন বোঝাই যাচ্ছে। কনফ্লিক্ট আছে, বিভিন্ন ধরনের কনফ্লিক্ট,
ফ্রিডম ভার্সেস ক্যাপটিভিটি, মুক্তি বনাম বন্দিত্ব, ক্লাস ভার্সেস ইগ্যালিটারিয়ানিজম, ক্লাস ভার্সেস ইগ্যালিটারিয়ানিজম মানে হলো এটা হলো আভিজাত্য, এটা বোঝাচ্ছে আর কি। সিভিলাইজেশন ভার্সেস দ্য ফ্রন্টিয়ার, সিভিলাইজেশন সভ্যতা আর ফ্রন্টিয়ার হলো আনএক্সপ্লোরডের উপরে ব্যাপারটা। রেবেলিয়ন ভার্সেস কনফর্মিটি, রেবেলিয়ন মানে প্রতিবাদী প্লাস কনফর্মিটি মানে হলো যারা নর্মের সাথে সমাজের সোসাইটির নর্মগুলোকে অ্যাকসেপ্ট করে। মোরালিটি ভার্সেস ইমোরালিটি বুঝতেইছি। পাস্ট ভার্সেস প্রেজেন্ট, আইসোলেশনের কনসেপ্ট আছে, ভায়োলেন্সের কনসেপ্ট আছে, টেকনোলজিক্যাল কনসেপ্ট আছে আর কি। আচ্ছা, আজকের মধ্যে এটা শেষ করে দেবো। নেক্সট ক্লাস ইনশাল্লাহ আমরা ডেথ অফ অ্যাসেসমেন্ট শুরু করব।